আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিদ্যুৎ জ্বালানি খাতে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে নতুন সরকার। বিগত সরকারের রেখে যাওয়া বিপুল অঙ্কের ঘাটতি সামাল দিতে হিমশিম খেতে হবে তাদের। বিশেষজ্ঞরা বলছেন এই চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আদানি বিদ্যুতের মূল্য পুনর্নির্ধারণ জরুরি। এছাড়া উচ্চ মূল্যের ফার্নেস অয়েল ভিত্তিক কেন্দ্র বন্ধ করে আপাতত কয়লা ভিত্তিক উৎপাদনে জোর দেওয়ারও পরামর্শ তাদের। বিস্তারিত সর্দার রাজীবের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে চলছে ব্যাপক আর্থিক ও সরবরাহ সংকট। এরই মধ্যে এই খাতে মোট ঘাটতি পৌঁছেছে 60,000 কোটি টাকায়। শুধু বিদ্যুৎ বিভাগের কাছেই দেশি বিদেশি কোম্পানির পাওনা প্রায় 45,000 কোটি টাকা। বিপুল ভর্তুকির চাপ ও গ্যাস সংকটের মধ্যেই দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। মানুষ অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে সেচ মৌসুম সহ আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদায় পরিস্থিতি হতে পারে আরও কঠিন। এজন্য 180 দিনের অগ্রাধিকারে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে গুরুত্ব দিয়েছে সরকার। আমার কাছে রোজা আর ইরিগেশন এটাকে ঠিকমতো ম্যানেজ করার পরে ভবিষ্যৎ পরিকল্পনা। এদিকে বকেয়া 14,000 কোটি টাকা আদায়ে উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। অথচ এর বেশিরভাগ কেন্দ্রই অলস বসে থেকে নিচ্ছে অর্থ। যদিও ব্যুরো বলছে এগুলোর সাথে নতুন করে আর চুক্তি করা হচ্ছে না। এখন যেটা করি সেটা হচ্ছে যে রেগুলার বেসিস যখন যেটা আসতেছে টাইম পিরিয়ড চলে যাচ্ছে, আমরা এই 1-1.5 বছরে বহু এই ধরনের করেছি, আমরা কোনোটাই রিনিউ করি না। যেখানে একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্ট কিন্তু একটা আইন, সেই কন্ট্রাক্ট অনুযায়ী বাতিল করে দিতে পারেন। বাতিল করে দিতে গেলে আপনাকে তাকে কম্পেনসেশন দিয়ে বাতিল করতে হবে, কারণ সে তো ইনভেস্টমেন্ট করছে। তবে খাতটির চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের পাশাপাশি রুফটপ সোলার সহ নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হবে উইদাউট এনি হেজিটেশন। কোনো দিক নজর দেওয়ার কোনো সুযোগ নেই, স্ট্রেট বন্ধ করে দিতে হবে। এই বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে চুক্তি অমুক তমুক এসব কোনো বিষয় নয়। অন্যদিকে গ্যাসের ঘাটতি পূরণে বাড়ছে এলএনজি আমদানি। এতে বছরে গড়ে ভর্তুকি দিতে হচ্ছে 6,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এ কারণে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। গ্যাসের সংকটের জন্য এই মুহূর্তে বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা, এমনকি এলপিজির উপরে অতিচাপের কারণে এলপিজিরও অতি মূল্য বৃদ্ধি এবং সংকট আমরা দেখতে পাচ্ছি। গ্যাসের সংকট সমাধানটি এলএনজি আমদানি করে সম্ভব না। আমরা মনে করি যে গ্যাস সংকটের এই সমাধানটা হতে পারে অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে দ্রুত গতিতে উৎসাহিত করা। দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার স্বার্থে অন্তর্বর্তী সরকারের করা মার্কিন ও জাপানি চুক্তিগুলোও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.3। দুপুর 1:53 এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এটি স্থায়ী হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের সাতক্ষীরায় শক্ত ঝাঁকুনি অনুভূত হলেও দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে আগামী 10ই মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার সদর উপজেলার মহাস্থানগড় মাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে একথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনের পর প্রাথমিকভাবে হতদরিদ্ররা পেলেও দলীয়করণ ছাড়া ন্যায্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সকল নাগরিক ফ্যামিলি কার্ড পাবেন বলেও জানান মীর শাহে আলম। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সরকারি বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাদের টাকা না দেওয়ার আহ্বানও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়াবাসীকে ছেড়ে যাবেন বা ছেড়ে গেছেন এরকম ঘোষণা কিন্তু উনি দেননি। এবং আপনারা খেয়াল করবেন উনি আসন রেখেছেন গুলশানে, কিন্তু ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম উদ্বোধন করতে আসছেন বগুড়া 10 তারিখ। গ্রামের কিছু টাউট বাটপার দালাল শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের এরকম সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দায়িত্বহীন ভাষায় সরকারের মেসেজ দিয়ে দিতে চাই যে দয়া করে এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের ব্যাপারে
কাউকে কোনো পয়সা দেবেন না। মানুষের জীবনে নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে জুমার নামাজ আদায় শেষে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে। এ সময় সরকার দলীয়দের অপরাধীদের পাশে না দাঁড়ানোর আহ্বান জানান জামায়াতের আমির। পরে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশের মানুষের মুক্তির পক্ষে আমাদের এই লড়াই চলতে থাকবে। এখন আমাদের দ্বিতীয় লড়াইটা শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই লড়াইয়ের একটা জায়গাও যেন এবার খালি না থাকে, এবং সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যারা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, সমাজের সেই সমস্ত জায়গাগুলো থেকে ভালো লোকগুলো বের করে এনে তাদের হাতে ওই জায়গাগুলো আমরা তুলে দিতে চাই। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এরপর এই পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ঢাকা রেঞ্জ ডিআইজি। নরসিংদী থেকে মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ার এবং নূরে আলম রনির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিন আগে নুরার নেতৃত্বে ৬ জন তরুণ সংঘবদ্ধভাবে ধর্ষণ করে কিশোরী আমেনাকে। এ ঘটনায় স্থানীয় মেম্বার আহমদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের সঙ্গে আপোষ করে অর্থ লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়তে চাপ দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে কিশোরী আমেনার বাবা মেয়েকে বাড়ি থেকে নিয়ে খালার বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাবার সামনে থেকেই আমেনাকে তুলে নিয়ে যায় নুরার নেতৃত্বে থাকা তরুণেরা। পুরো রাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে আমেনার মরদেহ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, এ সময় তাকে পুনরায় ধর্ষণ করা হয়। দুজন আমার পিছনে হাত ধরে আর নুরা আমার পেট অনসাক করে ধরে আর দুজনে মেয়ের হাতে ধরে টান মেরে তুলা করে খুব বদল দিচ্ছে। পরে শালি হেরা কিছু দেয় না, আমাকে কইছে 1 তারিখ হুমকি দিছে, আমাকে 1 তারিখে যাইতে গিয়ে। আর যারা আমার জেরে দংশন করছে হেরা বলে হ্যাগর বলে টাকা খাওয়াইছে। যারা দর্শন করছে তাদেরকে যদি ধরা হয় তাদেরকে কঠিন বিচার হোক। এটা এরকম বিচার হোক যাতে সামনে দা এরকম তো জায়গালাভ যাতে না হয়। বৃহস্পতিবার রাতে নিহত কিশোরী আমেনার মা ফাহিমা বেগম বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে রাতে এবং সকালে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। নরসিংদী সহ সারা দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। শুক্রবার বাদ জুমা দুপুর 1টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আয়োজকদের দাবি, দেশে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করা হচ্ছে, জুলাই বিপ্লবের যোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল। অনুরোধ করব, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের গুনতে শুরু করতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাতে চান, এখনই এই চাঁদাবাজ এবং দর্শনের ব্যাপারে সিরিয়াস হন। আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক কিশোরের উপর, এক শিশুর উপরে হামলার পর তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনে নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে?
রমজানে চড়া নিত্যপণ্যের বাজার সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। সপ্তাহ ধরে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী মুরগি 320 টাকা আর লেয়ার 330 টাকা। এদিকে ইফতারের বিশেষ চাহিদা থাকা বিদেশি ফল প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 80 টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের বাজার এই অবস্থা তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ সাইমের রিপোর্টে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের দাম। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসা প্রতি কেজি সেঞ্চুরি হাঁকিয়েছে। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়। বেগুন 150 টাকা কেজি, বোলটা 120 টাকা কেজি, গাজর 50 টাকা কেজি, তারপর সিম আছে 50 টাকা কেজি, শসা আছে 80 টাকা কেজি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 220 টাকা আর লেয়ার 330 টাকা। জানালে তো অবশ্যই সব জিনিসের দাম বাড়ে, মুকামের থেকে গরু কিনে আনে তারা বাড়ায় না। ইফতারের বিশেষ চাহিদা থাকায় বিদেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে খেজুর, আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। রোজার কিছুদিন আগে মালটা ছিল 280 টাকা, সেখানে হচ্ছে এখন বর্তমানে 350 টাকা। আপনার রমজান মাসে তো শয়তান বন্ধ থাকে অবশ্যই, কিন্তু মনের তো শয়তানি তো আর যায় না। নিত্যপণ্যের বাজারের এমন দামে নাজেহাল ক্রেতারা। তারা জানান, চাহিদার তুলনায় কম পণ্য কিনে জীবনযাত্রার স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সবকিছু রমজান আগে সব দাম বেড়ে গেছে। লেবু 100 টাকা, 120 টাকা হালি। খুব চাপ, খুব কষ্ট। যেখানে আমরা দুইটা মুরগি নিতাম, আমরা একটা মুরগি নিই। রোজাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলো যেখানে পণ্য ছাড়ের প্রতিযোগিতা করে, তখন বাংলাদেশি ব্যবসায়ীদের এমন মানসিকতাকে নৈতিকতার অভাব হিসেবে দেখছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট। রমজান আসলে জিনিসপত্রের সবত একটু দাম বেড়ে যায় আমরা দেখি। এটা সাধারণত হয় যদি সাপ্লাইয়ের ঘাটতি থাকে, কিন্তু আমাদের এবার যথেষ্ট সাপ্লাই আছে, কোনোটার ঘাটতি নেই, কিন্তু তবুও কিছু কিছু পণ্যে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান সাধারণ ভোক্তাদের। মোহাম্মদ সায়েম, RTV। শিশু প্রহরের মধ্য দিয়ে শুরু হয় অমর 21শে বইমেলার দিন। বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান ভরে উঠেছে ছোট ছোট পাঠকের হাসি আর উচ্ছ্বাসে। সকাল থেকেই বইয়ের ঘ্রাণে মিশেছে শিশু মনের কৌতূহল। মেলার গেটে রঙিন ব্যানার, শিশুদের ভিড়, বাবা মায়ের হাত ধরে প্রবেশ করছে শিশুরা। কিছুটা ভিন্ন আবহে এবারের বইমেলা ফিরলেও আক্ষেপ নেই বলছেন সংশ্লিষ্টরা। ছুটির দিনের বইমেলার খবর নিয়ে শাকিলা করিমের প্রতিবেদন। প্রতিবার ভাষার মাসের শুরুতেই মেলা শুরু হলেও এবার দেশের নানা সুবিধা অসুবিধা বিবেচনায় বইমেলা শুরু হলো 26 ফেব্রুয়ারি। মেলার দ্বিতীয় দিনই এলো শিশুদের জন্য বইমেলার মূল আকর্ষণ শিশু প্রহর। ছোট্ট শিশুদের সামনে বর্ণিল আয়োজনের মধ্যে জমেছিল পুতুল নাচ। মেলায় রঙিন গল্পের বই হাতে এই আয়োজন ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আমি বাবার সাথে বই মেলাতে এসেছি, অনেক ভালো লেগেছে। বই মেলায় আমার এসে অনেক ভালো লাগছে, বই কিনেছি, অনেক মজা লাগছে। বই মেলায় এসে আমার খুব ভালো লাগছে। মোবাইল ট্যাব থেকে দূরে রাখতে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করাতে বাবা মায়েরাও নিয়ে এসেছেন আদরের সন্তানকে। বাচ্চাকে নিয়ে এসেছি কারণ এখানের পরিবেশ, এখানকার মূল্যবোধ, আমাদের সংস্কৃতি, বইমেলা, প্রাণের মেলা। এখানে এসে ও শিখতে পারবে, দেখতে পারবে, নতুন নতুন বই কিনবে। শিশু প্রহরে বাংলা একাডেমি প্রাঙ্গণে জমে ওঠে ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আবৃত্তি করতে পেরেছি, আমি অঙ্কন করতে পেরেছি। এখানে বইমেলা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং অনেক কিছু হচ্ছে। বইমেলাটা ঘুরে দেখেছি, খুবই সুন্দর হয়েছে। যদিও মানুষের ভিড় অনেক বেশি, তবু সব মিলিয়ে অনেক উপভোগ করতে পেরেছি। তবে মেলা শুরু হয়ে গেলেও এখনো চলছে স্টল সাজানোর কাজ। বেশিরভাগ স্টল এখন নতুন লেখকদের বইয়ে ঠাসা। দেরিতে হলেও ভাষার মাসে মেলা শুরু হওয়ায় খুশি বিক্রেতারা। কিন্তু লাভ লসের বিষয় না, আমরা শিল্পটাকে ভালোবাসি এবং আগামীতে আমরা সুদিনের আশায় আছি এবং আমরা গতকালকে থেকে মেলা শুরু এবং আমরা ভালো রেসপন্স পাচ্ছি। রমজান মাস উৎসবেরই মাস, তাই বইমেলায় ভাটা নয় বরং দ্বিগুণ উৎসাহে পাঠক ক্রেতা সমাগম হবে বলে আশা বাংলা একাডেমির। সবকিছু চ্যালেঞ্জ মনে করলে তো আমরা পারবো না। মানুষ মেলায় আসে, এটা তার সংস্কৃতির অংশ, এটা তার চাহিদার অংশ। রমজানের নিজেরই একটা ফেস্টিভিটি আছে, উৎসবের ব্যাপার আছে। তো ইফতার তো পুরো বাংলাদেশে একটা উৎসব, ঠিক আছে। হতে পারে যে বিপুল পরিমাণ লোক মেলার প্রাঙ্গণকে এই উৎসবের জন্য বাছাই করবে। আগামী 15 মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত শিশু প্রহরের আয়োজন সহ চলবে বইমেলা। শাকিলা করিম, RTV, ঢাকা।
নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নে কেন্দ্রে রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর গুলশানে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপি সরকার বিশ্বাস করে নারী মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন সহজ হবে। দেশে বিদেশে কর্মসংস্থানে যাতে অগ্রাধিকার পাওয়া যায় সে কারণে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা প্রয়োগ ও কারিকুলামে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান ডাক্তার জুবাইদা রহমান। বিশ্বাস করে কন্যা শিশু নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একাডেমিক এবং কারিগরি শিক্ষার মাধ্যমে একজন কন্যা শিশু দেশের যে কোনো স্থানে থাকতে পারে, গ্রাম অথবা শহরে। সে যদি প্রকৃত শিক্ষা অর্জন করে তাহলে সে নিজেকে একজন প্রকৃত সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাই মুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে আলোচিত রেড স্পটগুলোতে এ অভিযান চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে প্রায় 20 থেকে 25 জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। অভিনব পদ্ধতিতে অভিযান চালিয়েছি। তো আমরা চাচ্ছি যে মোহাম্মদপুর এবং আদাবরে সর্বোচ্চ স্বস্তিদায়ক একটা রমজান উপহার দিতে এবং একটা আনন্দঘন ঈদ উল ফিতর উপহার দিতে। এখন পর্যন্ত আমাদের মনে হয় 20-25 জনকে আমরা হেফাজতে নিয়েছি। আরও তো অভিযানটা চলতেছে, আমরা থানায় পাঠাচ্ছি। আপনি জানেন যে ধরার পরে দেখলাম যে একজনের নামে 4টা ওয়ারেন্ট, মানে 4টা ওয়ারেন্ট নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, ধরা খেয়ে গেছে। দ্রুত স্বাস্থ্য খাতে শূন্য পদ পূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলায় এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন। স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন ও সহজ করতে চিকিৎসকদের পছন্দ মতো পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এদিকে ফ্যামিলি কার্ড নিয়ে মিথ্যা সংবাদ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট এবং হাকিমপুর উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন। গাজীপুরের টঙ্গীতে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যান চাপায় কল্যাণময় দেবনাথ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 10:45টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাঁশপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের মিরসরাইয়ে লরি চাপায় নুরুল আলম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এদিকে মুন্সিগঞ্জে সিরাজুদ্দিন খানের 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবীর দাস নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খারশুল গোয়ালখালী সড়কের মরিচা LPG ফিলিং স্টেশনে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের মোটরসাইকেলের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 7:30টার দিকে বোর্ড বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লুমিয়ার রয়্যাল থ্রেডস রমজানে লাইফস্টাইলের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ফ্যাশন, জুয়েলারি, লাইফস্টাইল এবং বিনোদনের জমকালো 2 দিনের শোকেজ আয়োজন করা হয়েছে। রাজধানীর হোটেল শেরাটনে 27 ও 28 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে সেহরি পর্যন্ত চলবে এই শোকেজ। দেশের বেশ কিছু বিখ্যাত ডিজাইনার এবং ব্র্যান্ড জুরহেম, জুনুর JS, হাউস অফ বেঙ্গল, নাজিয়া বেগ স্টুডিও, শাহরিনাস, ইশরাত গিনজার বেগম সহ ফ্যাশন হাউসগুলো তাদের এক্সক্লুসিভ কালেকশন উপস্থাপন করবে। সাকিব আল হাসানকে দেশের হয়ে খেলাতে বিসিবি থেকে সকল ধরনের সহায়তা করা হয়েছে। এখন বাকি কাজটা করবে সরকার। ফিট থাকলে এই অলরাউন্ডারকে আবারও লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় বিসিবির সহসভাপতি ফারুক আহমেদের। শুক্রবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার আয়োজনে এমন মন্তব্য করেন তিনি। এদিন ইফতারের উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ বিসিবির একাধিক পরিচালক ও ক্রিকেট সংগঠক।
বাফুফের পরিচালকরাও ছিলেন এই আয়োজনে। পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ ও সাংবাদিকদের উপস্থিতিতে দেশে ক্রীড়া জগতের মিলন মেলায় রূপ নেয় এই ইফতার আয়োজন। সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, ওনার যেই মামলার যে কাগজপত্র ওটা জায়গা মতো দেওয়া আছে, এখন এটা গভর্নমেন্ট ডিসাইড করবে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।